ওনার এক টাইন্ডেল মন্ত্রী ছিল, উনি বলতে আমি পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। শুনেন নাই? কোথায় কোথায় ক্ষমতার গর্ব? আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এখন নতুন করে হিন্দু ইস্যু দিয়ে তারা আরেকটি দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য তারা পায়তারা শুরু করেছে। দেশ গঠনের জন্য দেশে যে দুর্নীতি, অবিরাম দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের সময় কোনো ধরনের স্লোগান না দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, সময় খুবই কম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাতে ইসলামী আফজালপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, মঞ্চে উপবিষ্ট ইবি থানার সম্মানিত আমির জনাব আশরাফুল আজাদ বাবলু, সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার প্রাণের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সেক্রেটারি জনাব ফয়সল তারিক, আজকের এই সমাবেশে উপস্থিত আফজালপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের তৌহিদি জনতা, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আফজালপুর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমাদের স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিদায় নিয়েছে। আমি মনে করি তাকে তার অনুপস্থিতিতে একটি নোবেল দেওয়া উচিত। কেন জানেন? আজ থেকে 820 বছর আগের কথা, মাত্র ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে মাত্র 18 জনের ধাওয়া খেয়ে তদানীন্তন সময়ে এই বাংলা থেকে যেভাবে লক্ষণ সেন তার রাজপ্রাসাদ থেকে পিছনের দরজা থেকে পালিয়ে গিয়েছিল, সেই 820 বছর পরে সেই রেকর্ড ভেঙে এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার ধাওয়া খেয়ে ওই বঙ্গভবন থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। সুতরাং যিনি এই 820 বছরের রেকর্ড ভাঙলেন, তার তো নোবেল পাওয়া উচিত নাকি? মাঝে মাঝে উনি বলতেন আমি পালাবো না। ওনার এক টাইন্ডেল মন্ত্রী ছিল, উনি বলতেন আমি পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। শুনেন নাই? কোথায় কোথায় ক্ষমতার গর্ব? আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতার উপরে নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদের ভাইদেরকে গ্রেফতার করে জেলখানায় আবদ্ধ রাখা হয়েছে। উদ্দেশ্য ছিল একটাই, চিরকাল ক্ষমতায় থাকা। কিন্তু ইতিহাস সাক্ষী, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই স্বৈরাচারী শাসক তার স্বৈরাচারী কায়দায় ক্ষমতা চালিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে, এরকম ইতিহাস পৃথিবীতে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি সাদ্দাম হুসাইন সহ লিবিয়ার স্বৈরাচারী শাসক কর্নেল গাদ্দাফি, রোমানিয়ার স্বৈরশাসক নিকোলাস চাউশেস্কু সহ
তারপরে ফিলিপাইনের সেই মার্কস সহ অসংখ্য স্বৈরাচারী শাসক তারা বিদায় নিয়েছে। সুতরাং যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তাদের ইতিহাসের চরম পরিণতি ভোগ করতে হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মাধ্যমে একটি নতুন করে স্বাধীনতা পেয়েছি, একটি বিজয় পেয়েছি। এই বিজয় ধরে রাখার জন্য আমাদেরকে এখনো চেষ্টা করতে হবে, এখনো সজাগ থাকতে হবে, এখনো আমাদের এই দেশকে পাহারা দিতে হবে। তারা বিভিন্নভাবে নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ইতিমধ্যেই সেনাবাহিনীর মাধ্যমে দুবার কু করার চেষ্টা করা হয়েছে, জুডিশিয়ারি কু করা হয়েছে। এখন নতুন করে হিন্দু ইস্যু দিয়ে তারা আরেকটি দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য তারা পায়তারা শুরু করেছে। এক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন পার্শ্ববর্তী দেশ ভারত তাদের বাতাস দিচ্ছে, তাদের বাতাস দিচ্ছে। আমাদের সাবধান থাকতে হবে। তবে আসার কথা, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, যিনি নির্বাচিত হয়েছেন, যাকে মনোনীত করা হয়েছে, তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে দুইটি কথার জবাব দিয়েছেন। তিনি এক নম্বর কথা বলেছেন যে ভারত যদি বাংলাদেশে বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদের 7 সিস্টারকে শান্তি থাকতে দেওয়া হবে না। দ্বিতীয় তিনি আর একটি কথা বলেছেন, সেই কথা এখনো প্রকাশ্যে অনেকেই জানে না। এই সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারত সরকার যখন পুতুল খেলছে, তখন আমাদের প্রধান উপদেষ্টা তিনি জবাব দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন ভারতে যেভাবে সংখ্যালঘুদেরকে তাদের প্রতি যেভাবে আচরণ করা হয়, তাদের যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, বাংলাদেশেও ঠিক একইভাবে নিরাপত্তা দেওয়া হবে। এবার বুঝে নেন কি কথা, তিনি জবাব দিয়ে দিয়েছেন। সুতরাং ষড়যন্ত্র করে লাভ নেই। এদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনাকে চায় না, এদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। সুতরাং আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসতে পারবে না। ইতিমধ্যে মামলা শুরু হয়েছে, দেখেছেন 64 জেলার 64 থানায় মামলা হবে, 420টি থানাতেই তার নামে মামলা হবে। প্রত্যেক থানায় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, প্রত্যেক থানাতে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে হুকুমের আসামি হিসেবে মামলা করা হবে। কয় জায়গা হাজিরা দেবেন? প্রত্যেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। বিচার হওয়ার জন্য একটি যথেষ্ট। সুতরাং সাবধান, ষড়যন্ত্র করে পার পাবেন না, বহুত ষড়যন্ত্র করেছেন, বহুত জুলুম নির্যাতন করেছেন। আমাদের ভাইদেরকে, আমাদের অসংখ্য ভাইকে আমরা হারিয়েছি। নতুন করে সেই ব্যথার কথা আমরা আর স্মরণ করতে চাই না। আমরা এখন থেকে সামনের দিকে এগোতে চাই। মনে রাখবেন, আমাদের সহকারী সেক্রেটারি বলেছেন, আজ থেকে 3000 বছর আগে ফেরাউন যেভাবে তার রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক একই কায়দায় ক্ষমতায় টিকে থাকার জন্য বর্তমান স্বৈরাচারী সরকার একই ধরনের কর্মনীতি তিনি গ্রহণ করেছিলেন। ফেরাউন জানতেন না যে ছোট্ট শিশুকে হত্যা করা মহাপাপ, তাদের কোনো দোষ নাই। কিন্তু শুধুমাত্র মুসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য তাফসিরে এসেছে লক্ষাধিক বনী ইসরায়েলি শিশুকে হত্যা করা হয়েছিল। কিন্তু মুসা আলাইহিস সালামের আগমন ঠেকানো গেছে? ঠেকানো যায়নি। বর্তমান সরকারও তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য, তারা ক্ষমতার জন্য না চলে যায়, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের উপর জুলুম নির্যাতন করে সর্বশেষ যখন পার পায়নি, তখন ক্ষমতার শেষ প্রান্তে এসে উনি জারি করলেন নিষিদ্ধ। তৌহিদ জনতা আরো বিক্ষুব্ধ হয়ে উঠল। সম্মানিত উপস্থিতি, আমাদের বানিয়ে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি একটি রাজনৈতিক বিখ্যাত উক্তি করেছেন, স্বৈরাচারী শাসক ক্ষমতা চলে যেতে পারে, এমন ধরনের সকল ছিদ্রপথ বন্ধ করে দেয়, কিন্তু নিজের অজান্তে একটি ছিদ্রপথ খুলে রাখে, আর সেই একটি পথ দিয়েই সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটে। সুতরাং ষড়যন্ত্র করে লাভ নাই। তাই আমরা বলতে চাই,
আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তারা 15 আগস্ট নিয়ে নতুন করে একটি নীল নকশা প্রণয়ন করেছে। আমি দেশের ছাত্র জনতাকে বলতে চাই, এবং ইতিমধ্যে ছাত্র জনতা কর্মসূচি দিয়েছে, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আমাদের নেতৃত্বে নয়, ছাত্র জনতা যেহেতু আন্দোলন করেছে, ছাত্র জনতার নেতৃত্বে আপনারা আবার 15 আগস্ট ঝাঁপিয়ে পড়বেন। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জায়গায় যেন তারা কর্মসূচি পালনের সুযোগ না পায়, সেই চেষ্টা আপনারা করবেন। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জায়গায় যেন তারা দাঁড়াতে না পারে, সেই ধরনের পদক্ষেপ আপনারা নেবেন। রাজপথে যদি নামতে চায় তাহলে উচিত শিক্ষা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের করণীয় কি? আমি করণীয় সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা, আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা পরাধীন ছিলাম, আমরা একটি মিছিল করতে পারি নাই, একটি ছোট্ট সমাবেশ করতে পারি নাই, এমনকি একটি ছোট্ট বৈঠকও করতে পারি নাই। আমাদের ইফতার মাহফিলও বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য আমাদেরকে ভাবতে হবে, আমাদের এখন অতীতে যা আচরণ করেছে, এখন এই বন্দিদশা থেকে আমরা মুক্তি পেয়েছি, এখন আমাদেরকে নতুন করে দেশ গড়তে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, দেশ স্বাধীন হওয়ার পরেও বিজয়ের নামে কিছু উচ্ছৃঙ্খল মানুষ তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে বিশৃঙ্খলা তৈরি করেছে। মনে রাখবেন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ পুলিশ ভাইরা আমাদেরই ভাই। পুলিশ প্রশাসন ছাড়া একটি রাষ্ট্র কখনোই চলতে পারে না। সেই পুলিশ প্রশাসনকে ধ্বংস করে দেওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই। কিছু দুষ্কৃতিকারী পুলিশ বাহিনীতে ছিল, আমরা জানি। এর সাথে কিছু ভারতীয় পুলিশ ছিল, তাও আমরা জানি। তারা অন্যায় করেছে। গত কয়েকদিন আগে শান্তি শৃঙ্খলার জন্য যশোর ক্যান্টনমেন্ট থেকে জিএসসি মহোদয় এসেছিলেন। জেলা প্রশাসকের মিলনায়তনে একটি মিটিং ছিল, সেখানে এসপি সাহেব ছিলেন, সকল থানার টিউনাররা ছিলেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা ছিলেন, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দরা ছিলাম, সাংবাদিক বন্ধুগণ ছিলেন। সেখানে বক্তব্যের শুরুতেই জিএসসি মহোদয় কুষ্টিয়াতে সংগঠিত পুলিশ প্রশাসনের বাড়াবাড়ির কারণে তিনি দুঃখ প্রকাশ এবং ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, আমি সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এরপরে আর কোনো কথা থাকতে পারে? সুতরাং আমরা ক্ষমা করে দিয়ে সেই পুলিশ প্রশাসনের ভাইদেরকে সাথে নিয়ে দেশ গড়তে চাই। ইতিমধ্যে দেখতে পেয়ে আপনারা খেয়াল করেছেন, এই পুলিশ প্রশাসন ইনঅ্যাক্টিভ থাকার কারণে বিভিন্ন জায়গায় নতুন করে হামলা শুরু হয়েছিল, বিভিন্ন দাঙ্গা শুরু হয়েছিল। এই দাঙ্গা ঠেকাবে কেনা? সেনাবাহিনী কয়জন আছে? বিভিন্ন জায়গায় ফাঁড়ি আছে, সব জায়গায় আছে, তারাই তো এসে দাঙ্গা ঠেকাবে। তারা যদি না ময়দানে না নামে, তাহলে এগুলো ঠেকাবে কে? আপনি 10,000 টাকা পকেটে নিয়ে যাচ্ছেন, যার সত্যি সে তো কেড়ে নেবে, কারণ দেশে পুলিশ নাই, আইন শৃঙ্খলা রক্ষা করার কেউ নাই, তাই না? আজকে আমি সকালে যখন দৌলতপুরে কলেজে যাচ্ছি, তখন দেখলাম রাস্তার ধারে একটি লাশ পড়ে আছে। রাস্তার ধারে হাইওয়েতে একটি লাশ পড়ে আছে, লাশকে ঘিরে কয়েকজন 7-8 জন মানুষ সেখানে পড়ে আছে, বলছে আমরা কাউকে চিনি না। তাই বললাম, আপনারা চিনেন না, কিভাবে করছে তাও জানি না, অ্যাক্সিডেন্টে মারা গেল না কেউ মেরে ফেলে রেখেছে তাও জানে না। তা আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম, পুলিশ লাইনে ফোন করলাম, একজন ডিএসপি ভাই কাছে ফোন করলাম যে অমুক স্থানে একটি লাশ পড়ে আছে, আপনাদেরকে এখানে আসা দরকার। আচ্ছা, ওই লাশ নেবে কে বলেন তো? ওই লাশটা নেবে কে, গ্রহণ করবে কে? আপনি যদি ওই লাশটা নিয়ে ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিতে চান, তাহলে আপনাকেই তো আসামি হতে হবে, ঠিক কিনা? এই জন্য শুধু এইটা নয়, অসংখ্য আইন শৃঙ্খলার ব্যাপারে অসংখ্য কাজ আছে আমাদের পুলিশ ভাইদের। এই জন্য আমরা পুলিশ ভাইদেরকে সহযোগিতা করে আগামী দিনে আমাদের পুলিশ ভাইদেরকে জনগণের বন্ধু হিসেবে আমরা গড়ে তুলতে চাই। মনে রাখবেন, যারা থানায় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, পুলিশ ভাইরা অপরাধ করেছিল। থানার জানালা, দরজা, আলমিরা, কম্পিউটার সহ অন্যান্য জিনিসপত্র, এগুলো কি অন্যায় করেছিল? এগুলো তো অন্যায় করে না। কেন সেগুলো লুটপাট করা হলো? কেন সেগুলো ভাঙচুর করা হলো?
অবশ্যই দুনিয়াতে জবাবদিহি না করতে হলো আল্লাহ তাআলার কাছে এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। সুতরাং আমি জামাত কর্মীদের বলতে চাই ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে বলতে চাই, এ ধরনের ধ্বংসযজ্ঞ কাজে আমরা জড়িত হতে চাই না, জড়াইনি, জড়াবো না ইনশাআল্লাহ। যারা জড়িয়েছে তাদেরকে আপনারা মেসেজ দিবেন যে এই ধরনের ধ্বংসযজ্ঞ আমাদের দেশের জন্য ক্ষতিকর। বরং তাদের যারা পূর্বে ক্ষমতায় ছিল তাদের জন্যই, তাদের এজেন্ডা বাস্তবায়নের একটি অংশ এটা। যারা দেশকে আবার নতুন করে অস্থির করতে চায় এটা তাদেরই কর্মসূচি। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে এখন থেকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে, গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে। দেশের মানুষকে বোঝাতে হবে দেশ গঠনের জন্য দেশের যে দুর্নীতি, অবিরাম দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে। প্রিয় ভাইরা, সর্বশেষ যে কথাটি বলতে চাই, যেহেতু গায়েবানা জানাজা হবে, এই সরকার এই রাষ্ট্রীয় জঞ্জাল পরিষ্কার করার জন্য হয়তো বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে পারে। এই রাষ্ট্রীয় জঞ্জাল, এই রাষ্ট্রীয় ময়লা দেশের রন্ধে রন্ধে, দেশের প্রত্যেকটি সেক্টরে যেভাবে তারা স্তূপ আকারে জমা করেছিল, সেইটা পরিষ্কার করার জন্য এই সরকারকে সময় দিতে হবে। তারা ওটা করে নির্বাচন দিলে এ দেশ পরিশুদ্ধ হবে না। নির্বাচিত সরকার এসে এত জঞ্জাল সাফ করতে পারবে না। তবে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটি কর্মীকে বলতে চাই, আগামী 2 বছর হোক, 3 বছর হোক, পরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা জনগণকে বলতে চাই, আপনারা অতীতে বহুত রাজনীতিবিদ দেখেছেন, বহু রাজনৈতিক দলের ক্ষমতা দেখেছেন। আপনাদের চিন্তার সময় এসেছে, কারা সৎ, কারা নির্ভীক, কারা দেশ গড়তে চায়। ইতিমধ্যেই 2001 সালে 4 দলীয় জোট ক্ষমতা আসার পরে আমাদের 2 জন মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ, ওনারা 2টা মন্ত্রণালয় চালিয়ে দেখিয়ে দিয়েছেন যে কারা এদেশে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারে, কারা দেশে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে দেশকে একটি সামনে সমৃদ্ধশালী দেশ গড়তে পারে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে এতগুলো সিনিয়র কল কোন সরকারের আমল কোনদিন কেউ লাভ দেখাতে পারে নাই। মাত্র 2 বছরেই আমাদের মাওলানা নিজামী সাহেব তিনি সিনিয়র কল, প্রত্যেকটি সিনিয়র কলে তিনি লাভজনক খাতে পরিণত করেছেন। শুধুমাত্র দুর্নীতি বন্ধের কারণে এটা সম্ভব হয়েছে। তাই আসুন, আগামীতে যদি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হয়, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নাই। তাই জনগণকে সচেতন করে আগামী দিনের কাঙ্ক্ষিত সেই নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে জামাত ইসলামের পতাকা তলে আবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার